তোমরা এই চাষা বসে একজন কামলার সাথে বসে খেতে পারলেও আমি খেতে পারবো না। এই নবাবের ঘরের নবাব, কথায় কথায় আমারে তুই চাষা ভুষা বলিস কেন? আমরা চাষা ভুষা কি মানুষ না রে? হ্যাঁ মানুষ, তুই মানুষ, কিন্তু নিচু শ্রেণীর মানুষ। আমি মানতাছি আমি গরিব, আমি নিচু শ্রেণীর মানুষ, কিন্তু তোর মতো স্বার্থপর চিটার বাটপার জানোয়ার না। মা, তোমার ছোট মেয়ের চাষা জামাই কিন্তু আমার স্বামীকে অপমান করছে। এই অপমান কারে করা যায় তুই জানোস? যার মান সম্মান আছে তারে অপমান করা যায়। আরে তোর তো মান সম্মান নাই রে। তুই কি ভাবছস? তুই ভাবছস আমি চাষা ভুষা মানুষ, সরল একটা মানুষ, তাই তো? এই পরিবারের প্রত্যেকটা মানুষ জানে যে আমি চাষা ভুষা গরিব অসহায় একটা পোলা, কিন্তু ঘটনা তো এইটা না রে। আমি চাষা হইয়া এই বাড়িতে আইছি, নাটক করছি। আমার পরিচয় তুই জানোস? হ্যাঁ, আমার বাপ দাদার সম্পত্তি সম্পর্কে তোকে ধারণা আছে? আমার বাপ দাদার সয় সম্পত্তি যা কিছু আছে তার বিন্দু পরিমাণ তোকে কিছু নাই। হ্যাঁ, কি বললি তুই? এই চাষ, এই কি আছে তোর বাপের? বল কি আছে, বল বল। ও আচ্ছা, খুব ইচ্ছা জাগতেছে আমার বাবার নাম শুনতে, তাই না? আমার বাবার নাম যদি শোনস, তুই কি এখানে বসে থাকতে পারবি? ল্যাজ গোটায় পালাই যাবি না তো? তাহলে শোন, আমার বাবার নাম আশরাফ চৌধুরী, আশরাফ গ্রুপ অফ কোম্পানির মালিক। কি রে, নাম শুনে অবাক হয়ে গেছিস নাকি? হ্যাঁ, তোর চোখ দুইটা দেখতেছি কপালে উঠে গেছে। একটু চিন্তা করে দেখতো, নামটা তোর কাছে পরিচিত মনে হয় কিনা? ইয়ে না, মানে ইয়ে মানে এগুলো বলতে হবে না। ওই আটকে দেওয়া মুখ থেকে এখন আর কথা বের হবে না। এই, তুমি এসব কি বলছো? মুখ দিয়ে কথা বের হবে না মানে? মানেটা আমি বুঝিয়ে বলছি। এই ছোট লোক, এই চিটার বাটপার আমাদের কোম্পানিতে চাকরি করত। আমাদের কোম্পানিতে চাকরি করে আমাদের কোম্পানি থেকে 20 লক্ষ টাকা সে চুরি করে নিয়ে এসেছে। আরে আমার বাবা তোকে অন্ধবিশ্বাস করতো। আমার বাবাকে ও যখন যেটা বলতো আমার বাবা বিশ্বাস করতো, ওকে অন্ধবিশ্বাস করে নিজের সন্তানের জায়গাটা দিয়েছিল। আর সেই সুযোগে সে 20 লক্ষ টাকা আমাদের কোম্পানি থেকে তো চুরি করেছেই, তার সাথে সাথে আমাদের কোম্পানির যে ডকুমেন্টগুলো ছিল ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে সে ভেগে গিয়েছিল। হ্যাঁ, এখন আপনারা ভাবতেই পারেন এত কিছু হয়ে গেছে, কিন্তু আমি কি করলাম? আমি কেন কোনো কিছু করতে পারিনি সেটা আমি ক্লিয়ার করছি। আমি পড়ালেখার সুবাদে আমার বাবার কাছ থেকে দূরে ছিলাম, সেই কারণে আমি কোনো কিছু করতে পারিনি। আরেকটা কথা, আমি যখন পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম ঠিক সেই সময়টায় আপনার মেয়ের সাথে আমার পরিচয় হয়। রাহুল, আমি সব কি শুনছি? নীলা প্লিজ, তুমি বিশ্বাস করো, ও যা বলছে সব মিথ্যে কথা বলছে, ও ভুল বলছে। আমি জানতাম এমন কোনো কিছু হবে, আর সেজন্য তো আমি সঙ্গে প্রমাণ নিয়ে এসেছি। এই যে এই ডকুমেন্টগুলো, এসব তো আর মিথ্যা কথা বলবে না। হ্যাঁ, আমি সবকিছু জানতাম, কারণ সাগর আমাকে সবকিছু বলে দিয়েছে। কি ব্যাপার, তুমি সবকিছু জানতে? কই, কখনো তো আমাকে কিছু বলনি। বললে কি হতো? তুমি কি বাবার কথা বিশ্বাস করতে? ছোট থেকে কখনোই দেখিনি যে বাবার কোনো কথা তুমি শুনছো। তোমার যা মন চাইছে তুমি তাই করছো, তোমার মন মতো তুমি চলছো। আমি আমার শ্বশুর আব্বাকে বলেছিলাম আপনাদের বাড়িতে আমাকে ঠাঁই দিতে হবে, আর আপনি যদি আপনার বাড়িতে আমাকে ঠাঁই দেন তাহলে আমার যে উদ্দেশ্যটা আছে সেটা আমি পূরণ করতে পারবো। উনি ভালো মানুষ, আমার কথা রেখেছে। উনি যদি আমাকে এই বাড়িতে ঠাঁই না দিত তাহলে আমি এই বাড়িতে পর্যন্ত আসতে পারতাম না, বেডরুম পর্যন্ত যেতে পারতাম না। আর বেডরুম পর্যন্ত যদি যেতে নাই পারতাম তাহলে এই ডকুমেন্টগুলো আমি কালেক্ট করতে পারতাম না। সেজন্য অসংখ্য ধন্যবাদ আমার শ্বশুর আব্বাকে। আমি এই পরিবারে আসার পর কিছু মানুষকে চিনেছি, যেমন আমার শাশুড়ি আম্মাকে, শ্বশুর আব্বাকে, আপনাদেরকে। সব থেকে ভালো মানুষ আমার কাছে মনে হয়েছে এই শ্বশুর আব্বা। এই মানুষটা আসলেই ভালো, আর উনি যদি আমাকে সাহায্য না করতো তাহলে আজকে এই পর্যন্ত আমি আসতে পারতাম না। এই স্বার্থপর বেঈমান জানোয়ারটা আমাদের কোম্পানি থেকে 20 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, চুরি করেছে, এবং সেই টাকাটা এই পরিবারে ব্যয় করেছে। সে বোঝাতো তার টাকা পয়সার কোনো কিছু অভাব নেই, সে কোটি টাকার মালিক, কোটিপতির ছেলে, কিন্তু ব্যাপারটা এমন না। পরে অবশ্য তার খোঁজ নিয়ে জানতে পারি সে একটা ফুটপাতের ছেলে। আসলে আমারই ভুল ছিল, একটা চাকরির জন্য আমার হাত পায়ে ধরেছিল, আর আমি তাকে বিশ্বাস করেছিলাম। আর এখন বুঝতে পেরেছি যে আসলে ওই ধান্দাবাজিটাই হচ্ছে তার মূল ব্যবসা।
আমার কাছ থেকে সে 20 লাখ টাকা এনে আপনাদের এখানে খরচ করেছে। তারপরে সেখান থেকে আবার এই টাকাটা নিয়ে অন্য জায়গায় সে কিছু টাকা খরচ করে আবার কোটি টাকার ধান্দা করবে। এটাই ছিল আসলে তার মূল ধান্দাবাজির ব্যবসা। ছি ছি ছি, তুই এত বড় বেঈমান, এত বড় জঘন্য! তুই আমার সাথে এতদিন ধরে অভিনয় করেছিস, আমার পেছনে এত টাকা খরচ করেছিস, এই তোর আসল পরিচয়? তোর মাকে জিজ্ঞেস করে দেখ তোর মা আসল ব্যাপারটা বুঝতে পেরেছে কিনা। এই শোনো, আজ তো 60 লক্ষ টাকা তোলার দিন। সব টাকা তুলে তোমার আদরের জামাইকে তার হাতে তুলে দাও। ওকে আমি টাকা দিব তো দূরের কথা, ইচ্ছে করছে এখন আমি ওকে জুতা পিটা করি। কি সর্বনাশ হয়ে যেত আমার! বাড়ি ঘর ব্যাংক ব্যালেন্স সবকিছু রেখে আমি 60 লক্ষ টাকা ধার নিয়েছি। এই প্রতারককে আমি সবকিছু দিয়ে দিলে তো আমি কিছুই ফিরে পেতাম না। আমাকে তো ছেলে মেয়ে নিয়ে রাস্তায় বসতে হতো। এখন যদি এই ভুলটা না ধরা পড়তো তাহলে তো আমাকে রাস্তায় বসতে হতো। কি সর্বনাশ হয়ে যেত আমাদের। সেই সুযোগটা আর নেই। ও ইচ্ছা করলে এখান থেকে পালাতে পারবে না, কারণ আমি খুব ভালো করে জানি বাবা আসার আগে সব ব্যবস্থাই করেছে। ব্যবস্থা করে নিয়ে এসেছি বলতে কি, অলরেডি ব্যবস্থা করে ফেলেছি। এই বাড়ির চতুর্দিকে প্রশাসনের লোক ঘিরে ফেলেছে। ও কোনোভাবে পালানোর চেষ্টা করলেই সাথে সাথে গুলি খেয়ে যাবে। আসলে আমি যে কাজটা করেছি, এরকম জঘন্য কাজ, এরকম খারাপ কাজের জন্য আমাকে একদিন না একদিন ধরা পড়তেই হতো। কিন্তু আজ কিন্তু আমি ধরা দেব না, আর আমাকে কেউ ধরতেও পারবে না। কারণ ধরা পড়লে কি হতো, 2 বছর 4 বছর 10 বছর পর আমি বের হয়ে আসতাম। বের হয়ে এসে যদি আবার আমার ভেতরের যে পশুত্বটা আছে সেটা জেগে উঠতো, নিরীহ মানুষগুলো আবার আমার লোভ লালসার শিকার হতো। সেজন্য খুব বেশি না, আমার অন্তত একটা গুলি খাওয়া দরকার।